রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের দ্বিতীয় ক্লাস লেকচার। আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের দ্বিতীয় পার্টে প্রবেশ করছি। আগে বলেছি যে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের 3টা পার্ট, রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক সাম্যাবস্থা, অম্ল, ক্ষারক, লবণ। তো এই 3টা পার্টের একটা পার্ট আমরা গত ক্লাসে শেষ করেছি। তো আজকে থেকে আমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে ভাইটাল যে টপিকটা রাসায়নিক সাম্যাবস্থা আমরা শুরু করব। এই রাসায়নিক সাম্যাবস্থা পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো বোর্ড পরীক্ষায় প্রত্যেক বছর এই রাসায়নিক সাম্যাবস্থা থেকে 100% সৃজনশীল হবে। সো আমি যে 3টা ক্লাস দেবো এই রাসায়নিক সাম্যাবস্থার উপর, আমরা 3টা ক্লাস করব। এই 3টা ক্লাস যদি তোমরা ঠিক মতো করো, আমি আশা করি যে তোমার সৃজনশীল অ্যান্সার করার মতো আমি তোমাকে প্রিপেয়ার করে দিতে পারবো। আজকের ক্লাসটা হবে ইন্ট্রোডাকশনাল, মানে তোমার রাসায়নিক সাম্যাবস্থার ভিতরে কি আছে তুমি পারার জন্য কোন জিনিসগুলো জানতে হবে। মেইন টপিক হচ্ছে সাম্য ধ্রুবক, এই যে সাম্য ধ্রুবক কেসি কেপি, এগুলো পারার জন্য আজকে কি পারতে হবে সেগুলো আজকে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা কেসি নিয়ে একটা ক্লাস করব, কেপি নিয়ে একটা ক্লাস করব, তাহলে আমাদের রাসায়নিক সাম্যাবস্থাটা শেষ হবে। রাসায়নিক সাম্যাবস্থার প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমাদের যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে আদর্শ গ্যাস, মোল ভগ্নাংশ, আংশিক চাপ, সক্রিয় ভর, ভর ক্রিয়া সূত্র, হার ধ্রুবক, সাম্য ধ্রুবক, কেসি এর রাশিমালা, কেপি এর রাশিমালা, কেপি ও কেসি এর সম্পর্ক। আমাদের প্রথম টপিক, এগুলো আমাদেরকে জানতে হবে, পারতে হবে। আমাদের প্রথম টপিক হচ্ছে আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাস, তোমরা ফিজিক্সে একটা অধ্যায় আছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এবং তোমরা যখন সেকেন্ড পেপার পড়বে পরিবেশ রসায়ন নামে একটা অধ্যায় আছে যেখানে আদর্শ গ্যাস টপিকটা আছে। তো এই অধ্যায়ে আদর্শ গ্যাস এই অধ্যায়ের কোনো টপিক নয়, আদর্শ গ্যাস এই অধ্যায়ের কোনো টপিক নয়, কিন্তু তোমাকে জানতে হবে, পারতে হবে যে আদর্শ গ্যাসের একটু প্রয়োগ আছে। তা আদর্শ গ্যাস এই অধ্যায়ের টপিক নয়। তো আমি জাস্ট বেসিক কথাটা বলে আলোচনা থেকে বেরিয়ে যাব। এই অধ্যায়ের টপিক হচ্ছে এগুলো, সক্রিয় ভর, ভর ক্রিয়া সূত্র, এগুলো হচ্ছে এই অধ্যায়ের টপিক, কিন্তু এগুলো তোমাকে হালকা পাতলা জানতে হবে। তো আমি হালকা পাতলা বলে আসল আলোচনায় আসব, ঠিক আছে? তো প্রথমে আমরা আসি আদর্শ গ্যাসের আলোচনা। আদর্শ মানে আইডিয়াল, যেটাতে কোনো ভেজাল নেই, ঠিক আছে? তো আদর্শ গ্যাস মানে আইডিয়াল গ্যাস, যে গ্যাসটা 100% বিশুদ্ধ গ্যাস, যে গ্যাসে কোনো ভেজাল নেই, ঠিক আছে? তাহলে একটা জিনিস কখন আদর্শ হবে, একটা গ্যাস কখন আদর্শ গ্যাস হবে? যখন সে সব নিয়মকানুন মেনে চলবে। আমি কখন আদর্শ শিক্ষক হব? যখন আমি আদর্শ শিক্ষকের সকল রুলস রেগুলেশন মেনে চলব, তখন আমাকে বলা হবে আদর্শ গ্যাস। তুমি কখন আদর্শ ছাত্র হবা? যখন তুমি একজন আদর্শ ছাত্রের যে কোয়ালিটি থাকা প্রয়োজন সেগুলো যদি তোমার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে তুমি আদর্শ ছাত্র হতে পারো। তা আদর্শ গ্যাস কি? গ্যাসের কিছু সূত্র আছে, গ্যাসের 3টা স্পেসিফিক সূত্র হচ্ছে, এক হচ্ছে বয়েলের সূত্র, বয়েলের সূত্র, এরপরে চার্লসের সূত্র, এরপরে আছে অ্যাভোগাড্রো সূত্র। এই 3টা সূত্রকে গ্যাস ল বলে, গ্যাস সূত্র বলে, ঠিক আছে? এখন বয়েলের সূত্র এই অধ্যায়ের টপিক নয়, চার্লসের সূত্র এই অধ্যায়ের টপিক নয়, অ্যাভোগাড্রোর সূত্র এই অধ্যায়ের টপিক নয়, এগুলো পরিবেশ রসায়ন অধ্যায়ের টপিক। তো কিন্তু আমাদেরকে প্রথমে একটু মাথায় রাখতে হবে যে গ্যাসের 3টা সূত্র আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো নিয়ে আলোচনা পরিবেশ রসায়ন অধ্যায়ে করবে। এখন আমি এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমি অধ্যায়ের বাইরের টপিকে চলে যাব, তাই বলছে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এগুলো হচ্ছে গ্যাস ল, গ্যাস সূত্র। কোনো একটা গ্যাস, যে কোনো একটা গ্যাস যদি এই বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো
এই তিনটা গ্যাস ল সূত্রগুলো কি কিন্তু জানি না, পরিবেশ রসায়ন অধ্যায়ে জানবো। জাস্ট বলতেছি, মনে করে এই তিনটা সূত্র আছে, আসলেই তো আছে, মনে করার কিছু নেই, ধরে নাও যে তিনটা সূত্র গ্যাস ল। এই তিনটা গ্যাস লকে যে গ্যাস সমর্থন করে, অর্থাৎ আমার এই একটা গ্যাস, আমার এই গ্যাসটা যদি বয়েলের সূত্র সমর্থন করে, চার্লসের সূত্র সমর্থন করে, অ্যাভোগাড্রোর সূত্র সমর্থন করে, তাহলে সেই গ্যাসটাকে আমরা বলবো আদর্শ গ্যাস। অর্থাৎ তাহলে আদর্শ গ্যাস কাকে বলে? যে গ্যাস বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র সমর্থন করে। যেই গ্যাসসমূহ বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র সমর্থন করে তাকে আদর্শ গ্যাস বলে। ঠিক আছে, তো আদর্শ গ্যাস কাকে বলে কি বললাম? যেসব গ্যাস বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র সমর্থন করে তাকে আদর্শ গ্যাস বলে। ঠিক আছে, তো এরপরে আদর্শ গ্যাস আর একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এখন এটা নিয়ে এই অধ্যায়ে প্লিজ প্রথম দিকে আছে, এটা এই অধ্যায়ের টপিক না, এই অধ্যায়ের আলোচনা না, তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, পরিবেশ রসায়ন অধ্যায়ে এটার প্রতিপাদন পড়বে। পরিবেশ রসায়ন অধ্যায়ে বয়েলের সূত্র নিয়ে পড়বে, চার্লসের সূত্র নিয়ে পড়বে, অ্যাভোগাড্রোর সূত্র নিয়ে পড়বে। তো আপাতত ধরে নাও আদর্শ গ্যাস মানে যেসব গ্যাস বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র সমর্থন করে, এবং আদর্শ গ্যাস সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, এই পিভি ইকুয়াল টু এনআরটি তোমাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে, সেজন্য এটা তোমাদেরকে একটু বলে দেয়া। ঠিক আছে, এখন আরেকটা কথা আছে, প্রকৃতিতে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস নেই। এখন কি বললাম? আদর্শ গ্যাস নেই মানে কি? তাহলে পড়তেছি কেন? আদর্শ গ্যাস বলতে পৃথিবীতে কিছু নেই, কারণ আদর্শ মানে 100% বিশুদ্ধ। আদর্শ মানে কি? 100% বিশুদ্ধ। একটা গ্যাস এই তিনটা গ্যাস ল মেনে চলে মানে সেই গ্যাসটা 100% বিশুদ্ধ। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, প্রকৃতিতে 100% বিশুদ্ধ কোনো জিনিস আছে? না, প্রকৃতিতে 100% কোনো জিনিস 100% বিশুদ্ধ হতে পারে না। প্রকৃতিতে প্রত্যেক জিনিস কিছু না কিছু ভেজাল আছে। আমাকে সবাই যদিও ভালো মানুষ বলে, আমার কি কোনো খারাপ স্বভাব নাই? অবশ্যই আছে। তাহলে আমি মানুষটা 100% পারফেক্ট নই। ঠিক আছে, টিভিতে অ্যাড দেয় লাইফ বয় 99.99% জীবাণু ধ্বংস করে। কেন 100% জীবাণু ধ্বংস করতে পারে না? না, 100% কোনো জিনিসই বিশুদ্ধ নয়। প্রকৃতিতে 100% বিশুদ্ধ কোনো জিনিস যেমন নাই, দুইটা জিনিস ব্যতীত। প্রকৃতিতে, পৃথিবীতে, মহাবিশ্বে দুইটা জিনিস 100% বিশুদ্ধ। একটা হচ্ছে একটা বই, আর একটা হচ্ছে একজন মানুষ। সবাই জানো যে একটা বই, আল কোরআন, হচ্ছে 100% বিশুদ্ধ একটা বই, যে বইয়ে কোনো ভুল নাই। আর একজন মানুষ হচ্ছে আমাদের বিশ্বনবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো ভুল নাই, 100% বিশুদ্ধ, আদর্শ নবী। তো এই দুইটা জিনিস ব্যতীত আর প্রত্যেকটা জিনিসে ভেজাল আছে। পৃথিবীতে 100% বিশুদ্ধ যেমন কোনো জিনিস হতে পারে না, তাহলে পৃথিবীতে 100% বিশুদ্ধ কোনো গ্যাস থাকতে পারে না। এমন কোনো গ্যাস তুমি প্রকৃতিতে পাবে না যেটা বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র 100% সমর্থন করে। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাস থেকে আমরা কি জানতে পারলাম? জাস্ট পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আমরা জানতে পারলাম। আমাদের একটা গ্যাস মিশ্রণ আছে যেটাতে দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে এ গ্যাস আর একটা হচ্ছে বি গ্যাস। ঠিক আছে, আমরা এই দুইটা কম্পাউন্ড থেকে মোল ভগ্নাংশ জিনিসটা ক্লিয়ার করব। তো মোল ভগ্নাংশ যদি আমি বের করতে চাই, এক্স এ, আমি যদি এ গ্যাসের মোল ভগ্নাংশ বের করতে চাই, তাহলে কি করতে হবে জানো? আমি যদি এ এর মোল সংখ্যা এন এ কে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করি, এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি যদি করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এ এর মোল ভগ্নাংশ। তাহলে একইভাবে যদি বি এর মোল ভগ্নাংশ বের করতে চাই, এক্স বি ইকুয়াল টু এন বি ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি, অর্থাৎ
উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যা। আমি এ এর মোল ভগ্নাংশ বের করতে চাই, তাহলে আমাকে Na ডিভাইডেড বাই Na প্লাস Nb করতে হবে। আমি বি এর মোল ভগ্নাংশ বের করতে চাই, তাহলে আমাকে Nb ডিভাইডেড বাই Na প্লাস Nb করতে হবে। তাহলে এখানে Na কি? উপাদানের মোল সংখ্যা, Na প্লাস Nb কি? মোট মোল সংখ্যা। তাহলে আমরা মোল ভগ্নাংশের সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? কোনো একটি গ্যাস মিশ্রণের উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। কোনো একটি গ্যাস মিশ্রণের উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। ঠিক আছে? মোল ভগ্নাংশ সবসময় একটা গ্যাস মিশ্রণের দুইটা মোল ভগ্নাংশের সমষ্টি সবসময় 1 হবে। এই গ্যাসে এ গ্যাস আছে, এই পাত্রে এ গ্যাস আছে, তাহলে এর মোল ভগ্নাংশ XA, বি এর মোল ভগ্নাংশ XB ইকুয়াল টু সবসময় 1 হবে। কোনো একটি গ্যাস মিশ্রণের উপাদানসমূহের মোল ভগ্নাংশের সমষ্টি সবসময় 1 হবে। ঠিক আছে? এটা কিভাবে করে? এটা প্রমাণ কি? XA ইকুয়াল টু Na ডিভাইডেড বাই Na প্লাস Nb, XB equal to NB divided by Na plus NB। তাহলে আমরা কি পাই? আমরা পাই Na plus NB পরে Na plus NB, দুইটা কাটলে আমরা আলটিমেটলি 1 পাই। তাহলে এটা প্রুভড। ঠিক আছে? এরপর আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কোনো একটি গ্যাস মিশ্রণের মোল ভগ্নাংশ কখনো শূন্য হতে পারে না। মোল ভগ্নাংশ কখনো শূন্য হতে পারে না, মোল ভগ্নাংশ কখনো 1 হতে পারে না। মোল ভগ্নাংশ কখনো শূন্য হতে পারে না, মোল ভগ্নাংশ কখনো 1 হতে পারে না। কেমনে? আমার যদি a এর মোল ভগ্নাংশ XA ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো Na ডিভাইডেড বাই Na প্লাস Nb ইকুয়াল টু 0 বা Na ইকুয়াল টু 0। তাহলে মোল ভগ্নাংশ যদি 0 হয়, আমার Na ইকুয়াল টু 0, মানে পাত্রে A নামে কোনো গ্যাস নাই। এটা কি কখনো সম্ভব? A যদি না থাকে তাহলে করলামটা কি? বের করলাম কি? এটা কখনো সম্ভব নয়। যদি মোল ভগ্নাংশ 0 হয়, Na ইকুয়াল টু 0, Na ইকুয়াল টু 0 এটা কখনো হতে পারে না, মানে A গ্যাস নাই। এটা ছাড়া তাহলে করলা কি? মোল ভগ্নাংশ কখনো 1 হতে পারে না। কেন? বা Na ইকুয়াল টু Na প্লাস Nb যদি 1 হয় আর কি, তাহলে আমার কি আসে? Nb ইকুয়াল টু 0 আসে। তো যদি 1 হয়ে যায়, আমার পাত্রে Nb আমি পাচ্ছি না, Nb ইকুয়াল টু 0, যেটা কখনো সম্ভব নয়। তাহলে আমরা আলটিমেটলি কি পাই? কোনো একটি গ্যাস মিশ্রণের মোল ভগ্নাংশ কখনো 0 হতে পারে না, কখনো 1 হতে পারে না। ঠিক আছে? বুঝছো? এবার আমরা মোল ভগ্নাংশ নির্ণয় করা শিখব। মোল ভগ্নাংশ নির্ণয় করা শিখব। একটা পাত্রে হাইড্রোজেন আছে 10 মোল, নাইট্রোজেন আছে 8 মোল, অক্সিজেন আছে 3 মোল। তাহলে এদের মোল ভগ্নাংশ কি হবে? আমি যদি XH2 বের করতে চাই, আমাকে N of H2 ডিভাইডেড বাই N of H2 প্লাস N of N2 প্লাস N of O2 করতে হবে। তাহলে আমরা N of H2 10 ডিভাইডেড বাই 10 যোগ 8 যোগ 3 ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 18 21। ঠিক আছে? একইভাবে তোমরা N2O2 এর মোল ভগ্নাংশ নিজেরা ট্রাই করবে। কেমন? আংশিক চাপ। আংশিক চাপ কি? চাপের অংশ। কেমন?
আমার একটা পাত্রে 3টা গ্যাস আছে, এ বি সি 3টা গ্যাস আছে। এই 3জন এ বি সি 3জন মিলে পাত্রের গায়ে চাপ দিচ্ছে। 3জন মিলে পাত্রের গায়ে চাপ দিচ্ছে। 3জন মিলে পাত্রের গায়ে যে চাপ দিচ্ছে সেটার পরিমাণ হচ্ছে পি। 3জন মিলে যে চাপ দিচ্ছে সেটা মোট চাপ। 3জন মিলে একসাথে পাত্রের গায়ে চাপ দিচ্ছে সেটা হচ্ছে পি। ঠিক আছে, পি মানে মোট চাপ। এই মোট চাপ পি সৃষ্টির জন্য, মোট চাপ পি সৃষ্টির জন্য এ এর একটা কন্ট্রিবিউশন আছে, বি এর একটা কন্ট্রিবিউশন আছে, সি এর একটা কন্ট্রিবিউশন আছে। 3জন মিলে একসাথে যে চাপ দিচ্ছে সেটা হচ্ছে মোট চাপ। আমি যদি প্রশ্ন করি যে এই মোট চাপ পি সৃষ্টির জন্য, মোট চাপ পি সৃষ্টির জন্য এ এর কতটুকু অংশ দায়ী, এই মোট চাপ পি সৃষ্টির জন্য বি এর কতটুকু অংশ দায়ী, এই মোট চাপ পি সৃষ্টির জন্য সি এর কতটুকু অংশ দায়ী। মোট চাপ পি সৃষ্টির জন্য এ এর যতটুকু অংশ দায়ী সেটা হচ্ছে এ এর আংশিক চাপ। মোট চাপ পি সৃষ্টির জন্য বি এর যতটুকু অংশ দায়ী সেটা হচ্ছে বি এর আংশিক চাপ। মোট চাপ সি সৃষ্টির জন্য, মোট চাপ পি সৃষ্টির জন্য সি এর যতটুকু অংশ দায়ী সেটা হচ্ছে সি এর আংশিক চাপ। অর্থাৎ মোট চাপ সৃষ্টি করার জন্য এক একজনের কন্ট্রিবিউশন কতটুকু, এ একা কতটুকু চাপ দেয়, বি একা কতটুকু চাপ দেয়, সি একা কতটুকু চাপ দেয়, সেটা হচ্ছে প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ। ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি এ এর কন্ট্রিবিউশন কতটুকু মোট চাপ পি সৃষ্টির জন্য সেটা বের করতে চাই, আমাকে বের করতে হবে এই পাত্রে এ একা কতটুকু চাপ দিচ্ছে, এই পাত্রে বি একা কতটুকু চাপ দিচ্ছে সেটা বের করতে চাই। তাহলে আমার বি এর আংশিক চাপ বের হবে। সি একা কতটুকু চাপ দিচ্ছে সেটা যদি বের করতে পারে তাহলে আমার সি এর আংশিক চাপ বের হবে। ঠিক আছে, তো আমার টার্গেট এ একা কতটুকু চাপ দিয়ে বের করা। আমি যদি এ একা কতটুকু চাপ দিয়ে বের করতে চাই, আমাকে পাত্র থেকে বি আর সি বের করে নিতে হবে। পাত্র থেকে বি আর সি বের করে নিয়ে আমি এ মিশ্রণকে একা থাকতে দিলাম পাত্রে। এ মিশ্রণের আয়তন একা দখল করলো না, এ মিশ্রণের আয়তন একা দখল করার পর পাত্রের গায়ে যেতটুকু চাপ দিবে সেটা হচ্ছে এ এর আংশিক চাপ পি এ। বি গ্যাসকে পাত্রে রাখলাম, এ আর সি বের করে নিলাম। বি পাত্রের আয়তন একা দখল করার পর পাত্রের গায়ে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে এটা হচ্ছে বি এর আংশিক চাপ পিবি। আমি সি এর অংশ বের করতে চাই, সি কতটুকু চাপ দেয়, তাহলে আমাকে সি পাত্রে রেখে এ আর বি বের করে নিতে হবে। সি পাত্রের আয়তন একা দখল করলে পাত্রের গায়ে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে সি এর আংশিক চাপ পিসি। ঠিক আছে, তাহলে আংশিক চাপের সংজ্ঞা কি আমরা দেখতে পাচ্ছি। আমি যদি কোনো একটা গ্যাস মিশ্রণের আংশিক চাপ বের করতে চাই তাহলে আমাকে বের করতে হবে সে একা কতটুকু চাপ দেয়। একা কতটুকু চাপ দেয় বের করার জন্য আমাকে বাকিগুলো বের করে নিয়ে তাকে একা থাকতে দিতে হবে, পাত্রের আয়তন একা দখল করতে দিতে হবে। পাত্রের আয়তন একা দখল করলে সে একা যতটুকু চাপ দিবে সেটা হচ্ছে তার আংশিক চাপ। তাহলে আংশিক চাপের সংজ্ঞা এখন আমি বলবো। কোনো একটি গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস মিশ্রণের আয়তন একাকে দখল করলে, কোনো একটি গ্যাস মিশ্রণের যে কোনো একটি উপাদান গ্যাস মিশ্রণের আয়তন একাকি দখল করলে পাত্রের গায়ে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে তাকে ওই উপাদানের আংশিক চাপ বলে। আমরা একটা রুমে 10 জন আছি, 10 জন থেকে 9 জন বের হয়ে গেলে রুমে আমি একা আছি। আমি একা রুমে যতটুকু চাপ দেবো সেটা হচ্ছে আমার আংশিক চাপ। একটা পাত্রে 3 জন আছে, 3 জন থেকে 2 জন বের করে দিয়ে 1 জন রাখলাম, একজনে পাত্রের গায়ে একা যতটুকু চাপ দেবে সেটা হচ্ছে উপাদান গ্যাসের আংশিক চাপ। বুঝলে বুঝো, না বুঝলে নেই, কোনো প্রশ্ন করা যাবে না। এর পরবর্তী টপিকে আমরা যাব। আংশিক চাপ কারা কারা বুঝছে একটু বলবে। আমার একটু খারাপ স্বভাব আছে, আমি মাঝে মধ্যে কথায় কথায় বলে ফেলি যে এমনভাবে জিনিসটা নিয়ে আসে যে কোনো প্রশ্ন করার কোনো স্কোপ নাই। আংশিক চাপ কাকে বলে সবাই বুঝছো কিনা একটু বলবে।
ডাল্টনের আংশিক চাপ সূত্র কাজে লাগবে কেপি যখন করবে তখন কাজে লাগবে। ডাল্টনের আংশিক চাপ সূত্র কি? কোনো একটি গ্যাস মিশ্রণের আংশিক চাপ সহগের সমষ্টি মোট চাপের সমান। পি ইকুয়াল টু পিএ প্লাস পিবি প্লাস পিসি। ঠিক আছে? মোহাম্মদ লিখন পাটোয়ারি, বুঝছো? নাইমুর রহমান নিশাত, বুঝছো? ধন্যবাদ। আচ্ছা, ডাল্টনের আংশিক চাপ সূত্রে এই জিনিসটা আমরা প্রমাণ করব। সবাই লিখো, আমি সহজে করিয়ে দিচ্ছি। সবাই লিখো। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। আদর্শকে সেই জন্য পড়িয়েছি। আমার যদি একটা পাত্রে 3টা গ্যাস থাকে, এ বি সি, এই পাত্রের জন্য যদি আমি এই সূত্র ডেভেলপ করে আমি কি পাবো? পিভি ইকুয়াল টু এন ইকুয়াল টু কি হবে? এন এ প্লাস এন বি প্লাস এন সি আর টি। এর সমীকরণ 1 দিয়ে দিবা। ঠিক আছে? মিশ্রণের জন্য পিভি ইকুয়াল টু এন আর টি আমি করলাম। তাহলে এখন আমরা লিখব এ গ্যাসের জন্য, শুধুমাত্র এ গ্যাসের জন্য পি এ ভি ইকুয়াল টু এন এ আর টি, সমীকরণ 2। পি বি ভি ইকুয়াল টু এন বি আর টি, সমীকরণ 3। পি সি ভি ইকুয়াল টু এন সি আর টি, সমীকরণ 4। ঠিক আছে? কি করবা জানো? 2 3 4 যোগ করবা। 2 যোগ 3 যোগ 4 যোগ করলে আমরা ভি কমন পাই। আমরা পাই পিএ প্লাস পিভি প্লাস পিসি। এখানে আরটি কমন পাই, এনএ প্লাস এনবি প্লাস এনসি। এটাকে সমীকরণ 5 দিয়ে দিবা। ঠিক আছে? 1/5 করবা। 1/5 করলে আমরা কি পাই? পিভি ডিভাইডেড বাই পিএ প্লাস পিবি প্লাস পিসি ভি। এখানে এনএ প্লাস এনবি প্লাস এনসি আর টি, এনএ প্লাস এনবি প্লাস এনসি আর টি। দুইটার নিচে জিনিস কিন্তু একই। তাহলে এটা আমরা কাটতে পারি, ভি ভি কাটতে পারি। আলটিমেটলি আমরা লিখতে পারি পি ইকুয়াল টু পিএ প্লাস পিবি প্লাস পিসি। প্রমাণিত ডাল্টনের আংশিক চাপ সূত্রে। আংশিক চাপ ইকুয়াল টু মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এটা মাথায় রাখবে। কেমন? এটা খাতায় লিখো। আংশিক চাপ ইকুয়াল টু মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। চট্টগ্রামের কে কে আছে এখানে? কেউ আছো? সক্রিয় ভর হচ্ছে তোমার এমন একটা জিনিস যেটা বিক্রিয়ার হারকে প্রভাবিত করতে পারে। বিক্রিয়ার হারকে প্রভাবিত করতে পারে হচ্ছে সক্রিয় ভর। সক্রিয় ভর দুইটা জিনিস হতে পারে। সক্রিয় ভর হতে পারে ঘনমাত্রা। বিক্রিয়ার হারকে প্রভাবিত করতে পারে এমন দুইটা জিনিস হচ্ছে ঘনমাত্রা এরপরে হচ্ছে আংশিক চাপ। এই যে আমরা আংশিক চাপ পড়ছি, এই দুইটা জিনিস হচ্ছে সক্রিয় ভর। সক্রিয় ভর কি? যে জিনিসটা বিক্রিয়ার হারকে প্রভাবিত করতে পারে। তো আইডি চেঞ্জ করছো কেন? ফেক আইডি করে ক্লাস করতেছো? সক্রিয় ভর হচ্ছে ঘনমাত্রা এবং আংশিক চাপ, এই দুইটা জিনিস হতে পারে। ঠিক আছে? এখন এই সক্রিয় ভর নিয়ে আমাদের ভর ক্রিয়া সূত্র আছে। সক্রিয় ভরের উপর ভিত্তি করে ভর ক্রিয়া সূত্রটা প্রতিষ্ঠিত। ভর ক্রিয়া সূত্র কি?
ভর ক্রিয়া সূত্রটা হচ্ছে বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়ার হার বিক্রিয়কের বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এটা হচ্ছে ভর ক্রিয়া সূত্র। তাহলে সক্রিয় ভর ঘনমাত্রা হতে পারে, আংশিক চাপ হতে পারে। আমি একটা বিক্রিয়া লক্ষ্য করি, যেটা এ থেকে বি হচ্ছে, এটা একটা বিক্রিয়া। এইটার জন্য যদি আমি ভর ক্রিয়া সূত্র অ্যাপ্লাই করতে চাই, আমি কি পাবো? এই বিক্রিয়ার হার বিক্রিয়ক এ এর সক্রিয় ভর, আমি প্রথমে ঘনমাত্রা নিলাম, ঘনমাত্রার সমানুপাতিক। বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। যদি আমি আংশিক চাপ হিসেবে সক্রিয় ভরকে কল্পনা করে, আমি পাবো বিক্রিয়ার হার বিক্রিয়কের আংশিক চাপের সমানুপাতিক। ভর ক্রিয়া সূত্র বুঝছো? ভর ক্রিয়া সূত্র বুঝছো কিনা? বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর হিসেবে ঘনমাত্রা নিতে পারে, আংশিক চাপ নিতে পারে। যদি ঘনমাত্রা নেই, বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক মানে ঘনমাত্রার সমানুপাতিক। বিক্রিয়ার হার বিক্রিয়কের আংশিক চাপের সমানুপাতিক। এবার আসি হার ধ্রুবক নামে একটা টার্ম আছে, হার ধ্রুবক। এই হার ধ্রুবক জিনিসটা কি? আমি অনলাইনে ক্লাস নিচ্ছি আজকে প্রায় আল্লাহর রহমতে 2.5 বছর। সো আমার কিভাবে ক্লাস নিতে হবে, কিভাবে ক্যামেরা সেট করতে হবে, লাইট কিভাবে দিতে হবে, এগুলো আমাকে না জানালেও চলবে। আশা করি বুঝতে পারছো কাকে বলছি। আচ্ছা, তাহলে হার ধ্রুবক যদি বিল্ড আপ করতে চাই, এইটা আর সমানুপাতিক ঘনমাত্রা অফ এ। আমি যদি এখান থেকে সমানুপাতিক চিহ্নটা তুলে দিই, আমি কে আনলাম, কে। এই কে কি? বিক্রিয়ার হারের ধ্রুবক না? মহাকর্ষীয় ধ্রুবক পড়ছো না? সমানুপাতিক চিহ্ন তুলে জি আনো। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে? তো বিক্রিয়ার হারের সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক চিহ্নকে তুলে সমানুপাতিক ধ্রুবক কে আনলাম। এই কে হচ্ছে বিক্রিয়ার হারের ধ্রুবক, হার ধ্রুবক, ঠিক আছে? তা হার ধ্রুবক হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার রাসায়নিক বিক্রিয়া কত দ্রুত ঘটবে বা কত ধীরে ঘটবে সে সম্পর্কে আমাকে আইডিয়া দেয়। একটা রাসায়নিক বিক্রিয়া কত ধীরে ঘটবে বা কত দ্রুত ঘটবে সেটা আমরা হার ধ্রুবক থেকে জানতে পারি। এবার আমরা আমাদের আসল পড়ায় ঢুকবো, সেটা হচ্ছে সাম্য ধ্রুবক। এতক্ষণ পড়াগুলো যারা মনোযোগ দিয়ে শুনছো তারাই বুঝতে পারবে সাম্য ধ্রুবক জিনিসটাকে। এখন থেকে আমাদের আসল পড়া শুরু, শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আমাদের মেইন টপিক হচ্ছে সাম্য ধ্রুবক। আজকের ক্লাসে আমরা সাম্য ধ্রুবকের বেসিক ইন্ট্রোডাকশনটা জানবো। এগুলো তোমাকে পারতে হবে এতক্ষণ যা বলছি। কেন পড়াইছি যখন করাবো তখন বুঝতে পারবে। তাহলে আমরা সাম্য ধ্রুবকের আলোচনায় আসি। সাম্য ধ্রুবক, আমরা একটা রাসায়নিক বিক্রিয়া নিই, এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ার দুইটা দিক, একটা হচ্ছে সম্মুখ দিক,
সম্মুখ দিক। সম্মুখ দিক, সম্মুখ দিক কোনটা? a প্লাস বি থেকে এই যে সি প্লাস ডি হচ্ছে, এটা হচ্ছে এই বিক্রিয়ার সম্মুখ দিক। এই বিক্রিয়ার আরেকটা দিক আছে পশ্চাৎ দিক। পশ্চাৎ দিক কোনটা? সি প্লাস ডি থেকে এ প্লাস বি হচ্ছে, সেটা হচ্ছে এই বিক্রিয়ার পশ্চাৎ দিক। ঠিক আছে, তাহলে আমি যদি এই সম্মুখমুখী বিক্রিয়ায় ভর ক্রিয়া সূত্র অ্যাপ্লাই করে আমি কি পাবো? বিক্রিয়ার হার বিক্রিয়ক এ এর ঘনমাত্রা বিক্রিয়ক বি এর ঘনমাত্রার সমানুপাতিক। আমি সক্রিয় ভর হিসেবে ঘনমাত্রা নিলাম। ঠিক আছে, বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। আমি সমানুপাতিক চিহ্নটা তুলে সমানুপাতিক ধ্রুবক K1 আনব। এই K1 কি? সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। একইভাবে এই পশ্চাৎমুখী বিক্রিয়া আমরা ভর ক্রিয়া সূত্রে অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আর, এটা আর এফ দিবে, আর ফরওয়ার্ড। ঠিক আছে, এটা আর ব্যাকওয়ার্ড ইজ প্রপোর্শনাল সি এর ঘনমাত্রা গুণ ডি এর ঘনমাত্রা। তাহলে আমরা লিখব আর বি ইকুয়াল টু K2 ইন্টু সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা। K2 কি? পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবক। একটা অভিমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক আমরা বের করতে পারি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক আমরা বের করতে পারি। আমরা একটা কাজ করব, এই সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক K1 এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক K2 কে আমরা অনুপাত করব। অনুপাত করলে আমরা একটা নতুন জিনিস পাবো, হচ্ছে সেটা K। এই K হচ্ছে সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক কি? K। একটা বহুমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাতকে সাম্য ধ্রুবক বলে। সাম্য ধ্রুবককে রিপ্রেজেন্ট করা হয় সক্রিয় ভরের সাহায্যে। সাম্য ধ্রুবককে রিপ্রেজেন্ট করা হয় সক্রিয় ভরের সাহায্যে। সক্রিয় ভরকে একটু আগে বলেছি ঘনমাত্রা এবং আংশিক চাপ। যদি আমি সক্রিয় ভর হিসেবে ঘনমাত্রাকে কনসিডার করি, তাহলে আমি যে সাম্য ধ্রুবকটা পাবো সেটা হচ্ছে কেসি। যদি আমি সক্রিয় ভর হিসেবে আংশিক চাপকে কল্পনা করি, তাহলে আমি পাবো কেপি। কেপি এবং কেসি নিয়ে আমরা সামনের দিকে আলোচনা করব। এতদিন কেপি কেসি কেপি কেসি কেপি কেসি কেপি কেসি করে গেছো, কিছু বুঝতে না, জানতে না। হয়তো জানতে আমি হয়তো তোমাকে নতুন কিছু শেখাতে পেরেছি, যে একটা বহুমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবকের অনুপাতকে সাম্য ধ্রুবক বলে। সাম্য ধ্রুবক কাকে বলে বুঝছো? যদি বুঝে থাকো, আমরা কেসি এর রাশিমালাটা শিখব, কেপি এর রাশিমালাটা শিখব, এরপরে কেপি কেসি এর সম্পর্ক শেষ করে ক্লাস শেষ করব। আর 10 মিনিট ক্লাস হবে। সাম্য ধ্রুবক পর্যন্ত লিখছো না? কেসি এর রাশিমালা প্রতিপাদন দিয়ে এই জিনিসটা আবার লিখো। কেসি এর রাশিমালা প্রতিপাদন হেডলাইন দিয়ে এই জিনিসটা আবার লিখো। বোর্ডটা ঝাপসা ছিল, হচ্ছে তোমার হয়তো নেটওয়ার্ক সমস্যা করতেছে। ঠিক আছে, আর লাইভ ক্লাসে রেজলিউশন কন্ট্রোল করা আমার হাতে নেই, এটা অটো কোয়ালিটির উপর নির্ভর করবে। ঠিক আছে, দেখো দেখো দেখো, এতটুকু আবার লিখো তো। কেসি এর রাশিমালা লিখে আবার লিখো। কেসি এর রাশিমালা লিখে এই জিনিসটা এতটুকু পর্যন্ত আবার লিখো। কি বলতেছি?
কেসি এর রাশিমালা হেডলাইন দিয়ে এই জিনিসটা আবার লিখো, লেখার পরে আমরা কেসি এর রাশিমালা প্রতিপাদন করব। আমাদের এতটুকু হয়ে গেছে। এখন আমরা যেহেতু এখানে ঘনমাত্রাকে সক্রিয় ভর হিসেবে বের করেছে, আমরা কেসি এর রাশিমালা বের করব। কিভাবে? আমরা এতটুকু করলাম, সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। তো আমি যেহেতু সাম্য ধ্রুবক বের করতে চাই, আমার টার্গেট কি K1/K2 এর অনুপাত বের করা। আমি যদি K1/K2 এর অনুপাত বের করতে পারি, আমি সাম্য ধ্রুবক বের করতে পারবো। তো একটা কথা মনে রাখবে, এটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া, আমরা পড়তেছি রাসায়নিক সাম্যাবস্থা। একটা বিক্রিয়া কখন সাম্যাবস্থায় থাকবে? একটা রাসায়নিক বিক্রিয়া কখন সাম্যাবস্থায় থাকবে? যখন সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান হবে, যখন RF = RB হবে। যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান হয়, তখন সেটা কি হয়? রাসায়নিক সাম্যাবস্থায় উপনীত হয়। তাহলে আমার এই বিক্রিয়াটা রাসায়নিক সাম্যাবস্থায় আছে। যদি রাসায়নিক সাম্যাবস্থায় থাকে, তাহলে আমরা বলতে পারি RF = RB। ঠিক আছে। রাসায়নিক সাম্যাবস্থায় যে বিক্রিয়া থাকবে না, সেই বিক্রিয়ার কোনো সাম্য ধ্রুবক থাকবে না। তাহলে RF এর জায়গায় আমরা কি লিখতে পারি? K1 × A × B। RB এর জায়গায় আমরা কি লিখতে পারি? K2 × C × D। ঠিক আছে। আমরা টার্গেট কি? K1/K2 এর অনুপাত বের করা না? তাহলে আমি K1/K2 যদি করি, K2টা এদিকে যদি চলে আসে, আমরা লিখব উপরে থাকবে কি? C এর ঘনমাত্রা, D এর ঘনমাত্রা, নিচে A এর ঘনমাত্রা ইন্টু B এর ঘনমাত্রা। এটাই হচ্ছে আমার কেসি। কেসি = উপরে উৎপাদনের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। এটা হচ্ছে কেসি এর রাশিমালা প্রতিপাদন। বুঝছো? বুঝছো? একইভাবে কেপি এর রাশিমালা প্রতিপাদন কিরকম হবে তোমরা করবে। এটা কেপি এর রাশিমালা প্রতিপাদনটা হবে জাস্ট এতটুকু, এখানে হবে P of A × P of B, এখানে হবে K1 × P of A × P of B। P দি আচ্ছা করে দিই হাজিরে। এই বুঝছো? এমএসটি সিনথিয়া, এটা শর্ট সিলেবাস। হ্যাঁ, শর্ট সিলেবাসে সব কিছু আছে। রাসায়নিক সাম্যাবস্থা শর্ট সিলেবাসে অবশ্যই আছে। পড়ো, এটা দেখো। বুঝছো? কেসি এর রাশিমালা প্রতিপাদন বুঝছো সবাই? কেসি এর রাশিমালা প্রতিপাদন তাহলে এবার কেপিটা করা। তাহলে এখন আমরা কেপি এর রাশিমালা প্রতিপাদন করব। কেপি মানে আমি সক্রিয় ভর হিসেবে জাস্ট আংশিক চাপ নেব। এখানে আমি কি করব? RF = P of A × P of B। তাহলে আমরা লিখব RF = K1 × PA × PB। R backward is proportional to P of C × P of D, বা R backward = K2 × P of C × P of D। ঠিক আছে। তাহলে আমার কি হবে? RF সেম আগের মতো, RF = RB, বা আমরা লিখব K1 × PA × PB, K2 × PC × PD, K1/K2 P of C × P of D, P of A × P of B। ঠিক আছে? বুঝছো? কেপি এর রাশিমালা বুঝছো? সিফাত হোসেন, ভাই মন খারাপ করিও না, কেমন? বললাম না
ভাই কি বলবো, এখানে 12টা লাইট, বিশ্বাস করবা? বিশ্বাস না করলে তো আমার কোনো ক্ষতি নেই। 12টা 50 ওয়াটের লাইট, তার উপর গরম ফ্যান না কীভাবে ঘামতেছে, মাথা গরম হওয়া স্বাভাবিক। হঠাৎ করে মাথা গরম হয়ে গেছে, বলে ফেলছে, যাক মনে কিছু আনিও না, সবার জন্যই সমান ক্লাস দেয়া হচ্ছে। তো যাক, কেপি এবং কেসির রাশিমালা প্রতিপাদক। এখন আমরা কেপি এবং কেসি এর সম্পর্কটা পড়বো, এরপরে আজকের ক্লাসটা শেষ করব। এখানে আর একটা কথা আছে, একটা কথা হচ্ছে কি, তোমরা যখন গুণগত রসায়ন পড়ছো, দ্রাব্যতা গুণফল পড়ছো না, ওখানে তোমরা বিক্রিয়কের মোল সংখ্যা ঘনমাত্রার ঘাত রূপে আসে। মানে আমার 2a হলে সেটা ঘনমাত্রা হলে a স্কয়ার হয়ে যায়, এরকম একটা জিনিস পড়ছো না। 3a হলে a কিউব হয়ে যায়, এরকম একটা জিনিস পড়ছো না। এটা এখানে কাজে লাগবে। এটা কেন হয় জানো? এটা আসে ভরক্রিয়া সূত্র থেকে। ভরক্রিয়া সূত্রে আমরা কি পাই? আমরা ভরক্রিয়া সূত্র থেকে লিখতে পারি a প্লাস বি থেকে মনে করো সি হচ্ছে, এই বিক্রিয়ায় আমরা আর এরকম পাবো a ইন্টু বি। ঠিক আছে, আমার বিক্রিয়াটা যদি এরকম হয় 2a থেকে b হচ্ছে, সেক্ষেত্রে কি হবে? 2a কে আমরা a প্লাস এ লিখতে পারি, তাহলে এক্ষেত্রে আমার r ইজ প্রপোর্শনাল a ইন্টু a, r ইজ প্রপোর্শনাল a স্কয়ার হয়ে যাচ্ছে না? দেখো a দুইটা, তাই a স্কয়ার হয়ে যাচ্ছে। a তিনটা হলে a তিনটা 3a কিউব, a কিউব হয়ে যাবে, বুঝছো? তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা ঘনমাত্রার ঘাত রূপে আসবে। এই জিনিসটা মাথায় যদি থাকে তাহলে, আচ্ছা এখন তোমাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, আমার বিক্রিয়াটা যদি এরকম হয় যে এই সি সি ইন্টু, মানে প্রত্যেক উপাদানের মূল সংখ্যা দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাকে যদি বলে এই বিক্রিয়ার কেসি নির্ণয় করতে, তাহলে আমরা কি করব? উপরে উৎপাদ আয়নের কেপি, মনে করো কেপি যদি নির্ণয় করতে বলে, উৎপাদের আংশিক চাপ পি অফ সি টু দি পাওয়ার সি ইন্টু পি অফ ডি টু দি পাওয়ার ডি, পি অফ এ টু দি পাওয়ার এ ইন্টু পি অফ বি টু দি পাওয়ার বি। মানে মূল সংখ্যাটা পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে এই বিক্রিয়ার কেপি, সমীকরণ 1। কেপি কেসির সম্পর্ক শুরু হয়ে গেছে। এই বিক্রিয়ার তোমার কেসি কিরকম হবে? ঘনমাত্রা এ এর ঘনমাত্রাকে এভাবেও লেখা যায়, সি অফ এও লেখা যায়। কেপি কেসির সম্পর্ক নির্ণয়ের সময় ঘনমাত্রা অবশ্যই সি দিয়ে লিখবে মেলানোর জন্য, থার্ড ব্র্যাকেট দিয়ে করলে মেলাতে পারবে না। এই ক্ষেত্রে সি মানে ঘনমাত্রার সি, সি অফ সি টু দি পাওয়ার সি, সি অফ সি টু দি পাওয়ার সি, সি অফ ডি টু দি পাওয়ার ডি, সি অফ এ টু দি পাওয়ার এ ইন্টু সি অফ বি টু দি পাওয়ার বি। সমীকরণ 2। এতটুকু বুঝছো? কারো কোনো সমস্যা নেই? আদর্শকের সমীকরণ পড়িয়েছিলাম, পিভি ইকুয়াল টু এনআরটি, বা পি ইকুয়াল টু, আমি এন এ ভি এটা এখানে নিয়ে গেলে আরটি, সি ইকুয়াল টু এন বাই ভি না, তাহলে আমরা পি ইকুয়াল টু সিআরটি লিখতে পারি। তাহলে পি এ ইকুয়াল টু সি এ আরটি, সমীকরণ 3, বা পিবি ইকুয়াল টু সিবি আরটি, সমীকরণ 4, পিসি ইকুয়াল টু সিসি আরটি, সমীকরণ 5, বা পিডি ইকুয়াল টু সিডি আরটি, সমীকরণ 6। এবার কেপি এর সমীকরণটা লিখো তো, কেপি ইকুয়াল টু পি অফ সি হোল টু দি পাওয়ার সি, পি অফ ডি হোল টু দি পাওয়ার ডি, পি অফ এ হোল টু দি পাওয়ার এ, পি অফ বি হোল টু দি পাওয়ার বি, পি অফ সি ইকুয়াল টু সি সি আর টি, তাহলে সি সি আর টি হোল টু দি পাওয়ার সি। এগুলো সহজ না, এগুলো কঠিন, কিন্তু কঠিন জিনিসটা সহজভাবে করানো হচ্ছে। তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো
এই কঠিন জিনিসগুলো সহজ হবে, এগুলো মোটেও সহজ কিছু নয়, এগুলো কঠিন। কঠিন না বাবারা? কঠিন না এগুলো? কথা বলো না, কঠিন কি না? পাওয়ারটা ভেঙে দিব। সি অফ সি টু দি পাওয়ার সি আর টি হোল টু দি পাওয়ার সি, সি অফ ডি টু দি পাওয়ার ডি আর টি হোল টু দি পাওয়ার ডি, সি অফ এ টু দি পাওয়ার এ আর টি হোল টু দি পাওয়ার এ, সি অফ বি টু দি পাওয়ার বি আর টি হোল টু দি পাওয়ার বি। সি সব এক সাইডে নিয়ে আসো, সি অফ সি টু দি পাওয়ার সি, সি অফ ডি টু দি পাওয়ার ডি, সি অফ এ টু দি পাওয়ার এ, সি অফ বি টু দি পাওয়ার বি আর টি। এই দুইটা এক থাকলে সি প্লাস ডি হয় না? এখানে আর টি দুইটা এক থাকলে এখানে হবে এ প্লাস বি। তাহলে দেখো এই জিনিসটা ইকুয়াল টু কে সি, তাহলে আমরা লিখতে পারি কে সি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি। সি প্লাস বি মাইনাস এ প্লাস বিকে আমরা ডেল এন বলতে পারি। তাহলে আলটিমেটলি আমার কোথায় যায়? কে পি ইকুয়াল টু কে সি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। ডেল এন কি? সি প্লাস ডি হচ্ছে উৎপাদের মূল সংখ্যার যোগফল, এ প্লাস বি হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যার যোগফল, বিক্রিয়কের মূল সংখ্যার যোগফল উৎপাদের মূল সংখ্যার যোগফলের পার্থক্য হচ্ছে ডেল এন। এটা হচ্ছে কেপি কেসি এর সম্পর্ক। বুঝছো?